করোনা টিকার অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচের অপপ্রচার বিনামূল্যে করে দিয়েছে আইসিটি মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে ৯০ কোটি টাকার যে অভিযোগটা আসছে এটা আসলে একটা ভিত্তিহীন সংবাদ। অ্যাপটি তৈরিতে কোনো অর্থ প্রয়োজন হয়নি। একদিনে ১৪,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত ৭১৮। ৯ মাসের মধ্যে দেশে শনাক্তের হার সর্বনিম্ন। তাহলে এটা সাধারণত বড় বড় সিটিগুলোতে যেখানে অতি সংক্রমণ গত বেশ কিছুদিন ধরে চলেছে ওখানে এমন হওয়া সম্ভব। এটাকে বলছে লোকালাইজড পপুলেশন ইমিউনিটি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানের ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চায় এপ্রিলে। চট্টগ্রাম সিটি নির্বাচনে গুরুত্ব পাচ্ছে জলাবদ্ধতা নিরসন। দিনভর প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর। করোনা টিকার নিবন্ধন অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা খরচ নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরটি ভুয়া। এ নিয়ে চালানো হচ্ছে অপপ্রচার। এত টাকা তো দূরের কথা, অ্যাপটি বিনামূল্যে করে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিটি বিভাগ। এদিকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন একটি অ্যাপ তৈরিতে এত খরচ হবার কথা নয়। করোনা টিকার অ্যাপটি মানসম্মত করার দিকে নজর দেওয়ার তাগিদ তাদের। ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেই টিকা কিভাবে প্রয়োগ করা হবে তার একটি গাইডলাইনও ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপসের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে গ্রহীতাকে। একটি গণমাধ্যমের খবর বলছে সেই অ্যাপস তৈরিতেই নাকি সরকারের কোষাগার থেকে যাচ্ছে ৯০ কোটি টাকা। গণমাধ্যমের এই রিপোর্টের সত্যতা কতটুকু তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। তিনি জানান, বিনামূল্যে অ্যাপসটি বানিয়ে দিচ্ছে আইসিটি মন্ত্রণালয়। ৯০ কোটি টাকার বিষয়টি অপপ্রচার ছাড়া কিছুই নয়। যদিও অধিদপ্তরের এই কর্মকর্তার ধারণা হয়তো অ্যাপসটির ১ বছরের ব্যবস্থাপনা খরচ বাবদ এই টাকা ধরা হয়ে থাকতে পারে। ভ্যাকসিনের যে অ্যাপসটা তৈরি করা হবে বলে আমরা জানি, সেই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে আইসিটি মন্ত্রণালয় করে দিবে। ৯০ কোটি টাকার যে কমপ্লেইনটা আসছে সেটা আসলে সঠিক না। করোনা ভাইরাসের সংক্রমণের আপডেট তথ্য দিয়ে এর আগেও ৫০ লাখ টাকা ব্যয়ে একটি অ্যাপস বানিয়েছে সরকার। সেই অ্যাপসটিকেই আধুনিকায়ন করা হচ্ছে বলে জানা গেছে। আইসিটি মন্ত্রণালয় বলছে ২০ জানুয়ারির মধ্যে অ্যাপসটি হস্তান্তর করা হবে। বিভ্রান্তিকর সংবাদ। ৯০ কোটি টাকা বলা হয়েছে কিন্তু কোনো ফ্র্যাকশন দেওয়া হয়নি এখানে। আসলে অ্যাপটি তৈরিতে কোনো অর্থ প্রয়োজন হয়নি, কারণ এটা আমাদের অফিসারই তৈরি করেছে। অ্যাপটি তৈরির শেষ পর্যায়ে আছে। গত সভায় ১০ তারিখের সভায় কিছু ইনপুট দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে এটাকে আরো পরিশীলিত করে আমাদের টাইমলাইন ছিল ১৫ তারিখের মধ্যে শেষ করার। ১৫ তারিখের মধ্যে হয়তো ওরা পারবে, হয়তো আরো কয়েকদিন লাগতে পারে, হয়তো আরো ২-১ দিন লাগবে। এদিকে প্রযুক্তিবিদরা বলছেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী অ্যাপ তৈরিতে এত টাকার প্রয়োজন নেই। এনআইডির উপর ভিত্তি করে কিন্তু এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা করা সম্ভব। পাশাপাশি হ্যাঁ, এক্ষেত্রে বাচ্চাদের এনআইডি নেই, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বাবা মার এনআইডি রেফারেন্স ধরেও কিন্তু এই ধরনের ভ্যাকসিনেশন প্রক্রিয়া করা সম্ভব। এটাকে আসলে অ্যাপসের সাথে একটা ডাটাবেস কানেক্টের মাধ্যমে এটা করে তোলা সম্ভব। দেশের প্রত্যন্ত অঞ্চলে যাদের হাতে স্মার্টফোন নেই তারা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে টিকা নিতে নিবন্ধন করার সুযোগ পাবেন। এজন্য এলাকায় চালানো হবে প্রচারণা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে কমেছে করোনা শনাক্তের হার। ২৪ ঘন্টায় প্রায় ১৪,৫০০ নমুনা পরীক্ষায় ৭১৮ জনের দেহে মিলেছে কোভিড-১৯-এর অস্তিত্ব। পরীক্ষার সংখ্যা বিবেচনায় আক্রান্ত ৫%, যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। স্থানীয়ভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শনাক্তের নিম্নমুখী এই গ্রাফ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা মোকাবিলার গাইডলাইন প্রস্তুত করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম সংক্রমণ। ক্রমেই বিশ্বে প্রায় সব দেশের জনজীবনকে স্থবির করেছে কোভিড-১৯ ভাইরাস।
বাংলাদেশে প্রথম সংক্রমণ হয় 2020 সালের 8 মার্চ। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণের হারের ছিল ঊর্ধ্বগতি। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 7,819 জন। বছরের শেষের দিকে মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুতে শনাক্তের হার আবারও ঊর্ধ্বমুখী হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন নতুন রোগী শনাক্তের গড় 2000 ছাড়ায়। তবে গত 3 সপ্তাহে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10% নিচে। সবশেষ মঙ্গলবার গত 9 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা 24 ঘন্টায় 16 জন। শনাক্তের হারও সর্বনিম্ন। এদিকে এ মাসের শেষে সেরামের যে টিকা আসার কথা রয়েছে, প্রয়োগ শুরুর পর তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কিভাবে তা মোকাবেলা করা হবে তার গাইডলাইন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ছোটখাটো যদি সাইড এফেক্ট যেগুলো হবে, যে কমপ্লিকেশন যেগুলো হতে পারে হয়তোবা, সেটি ম্যানেজ করবে হচ্ছে আমাদের ডিজি হেলথের যে মেডিকেল টিম আছে তারা ম্যানেজ করবে এবং তার রিপোর্টগুলো আমাদের কাছে আসবে। নিম্নমুখী আক্রান্তের হার কিংবা টিকা আসার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। চট করে এটা সিদ্ধান্তে আসা যাবে না, কিন্তু এটা অসম্ভব নয় যে রোগী কমার শুরু হয়েছে এটা। তাহলে এটা সাধারণত বড় বড় সিটিগুলোতে যেখানে অতি সংক্রমণ গত বেশ কিছুদিন ধরে চলেছে, ওখানে এমন হওয়া সম্ভব। এটাকে বলছে লোকালাইজড পপুলেশন ইমিউনিটি। স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন জনস্বাস্থ্যবিদরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতে যখন ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে চলেছে, ঠিক তখনই দেশটিতে কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার, বেড়েছে সুস্থতার সংখ্যাও। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে 16 জানুয়ারি শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। মঙ্গলবার পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কলকাতা সহ দেশটির 13টি শহরে পৌঁছে গেছে কোভিশিল্ড ভ্যাকসিন। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের প্রতিবেদনে। আগামী শনিবার ভারতে সাপ্তাহিক ছুটি থাকলেও দেশজুড়ে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। এদিন দেশটিতে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত টিকাদান কর্মসূচি। 130 কোটি জনসংখ্যার এই দেশটিতে প্রথম দফায় 3 কোটি ডোজ টিকা দেওয়া হবে বিনামূল্যে। আমাদের এখানে ভ্যাকসিন এসে গেছে, আমাদের আর অতটা ভয় লাগছে না। আমরা যেহেতু ভ্যাকসিন পেয়ে যাবো বলে মনে হচ্ছে, মানুষ নিশ্চিন্তভাবে বেরোতে পারবে রাস্তাঘাটে। যে আতঙ্কটা, যে ভয়টা রয়েছে, সে ভয়টা মনে হয় একটু কম হবে। এরই মধ্যে কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি সহ ভারতের 13টি শহরে পৌঁছে গেছে ভ্যাকসিন। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ পুলিশি পাহারায় বেগবাগান ভ্যাকসিন সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয় পুনে থেকে আসা কোভিশিল্ড ভ্যাকসিন। We have already loaded that vaccines in our vaccine vans properly as per maintaining the all pollution maintained, and we will shifted to it or central stores, okay, Bagbajar. বুধবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। প্রত্যেক টিকাদান কেন্দ্রে 5 জন বিশেষজ্ঞ দল থাকবেন। পুরো প্রক্রিয়া পরিচালিত হবে কোউইন নামের একটি অ্যাপের মাধ্যমে। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। আর আগামী শনিবার অর্থাৎ 16 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে পুরোদমে টিকাকরণ কর্মসূচি। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানের ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছেন, নিজেরা যেতে না পারলেও এমন কাজে দক্ষ সেখানকার স্থানীয় বা ভিসা জটিলতা নেই এমন দেশের কোনো প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব বিপত্তি পেরিয়ে এপ্রিলে পরীক্ষামূলক চলাচলেই বদ্ধপরিকর তারা। মিজানুর রহমানের ক্যামেরায় রাশিদ লিমনের রিপোর্ট। কথা ছিল চলতি মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে হবে জাপানে রেলের ট্রায়াল রান। সব ঠিকঠাক থাকলে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে চেপে রেল আসবে মোংলা বন্দরে, সেখান থেকে নদীপথে সরাসরি দিয়াবাড়ি। তবে করোনার জটিলতায় আটকে আছে ভিসা। এ মাসের শেষেও জটিলতা না কাটলে বিকল্প পথ খুঁজছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে জাপানের ট্রায়াল রান পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান কান্ট্রি থেকে জাপানে কেউ যেতে পারবে না, কিন্তু কিছু কিছু কান্ট্রিকে অ্যালাউ করা হয় যে তারা যেতে পারবে। এই জন্য আমরা কোন কোন দেশে এই ধরনের থার্ড পার্টি প্রোভেন ইন্সপেকশন টিম আছে তাদের সাথে আমরা একটা যোগাযোগের চেষ্টা করছি।
এদিকে ট্রায়াল রানের জন্য প্রথম 3টি স্টেশনে রেল লাইন বসানোর কাজ চলছে দিনরাত। পরিকল্পনা আছে আরও 2টি স্টেশন এতে যুক্ত করার। বড় ধরনের বাধা না আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরের বিজয় দিবসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা এই টার্গেটটা মাথায় রেখেই যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। মূল লাইন 2 লেনের হলেও প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত যুক্ত করা হয়েছে আরও 2টি লেন। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে লাইন টানা অনেকটাই শেষ, বাকি আছে শুধু প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত লাইন টানার কাজ, যা নির্ধারিত সময়ে শেষ হবে বলেই আশা করছেন তারা। তবে সেক্ষেত্রে সব কিছু নির্ভর করছে মেট্রো রেলের প্রথম কোচ কবে আসছে বাংলাদেশে তার উপরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েই সিটি নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী। গণসংযোগ করে চাচ্ছেন দলীয় প্রতীকে ভোট। মাঠ সরগরম রেখে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। শফিকুল আলমের প্রতিবেদন। নৌকার স্লোগানে স্লোগানে মুখর নির্বাচনী মাঠ। মঙ্গলবার সকালে নগরীর বহদ্দাহাটে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী। চান নৌকা মার্কায় ভোট। এর আগে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন তিনি। মেয়র নির্বাচিত হলে প্রতিশ্রুতি দেন জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারের। আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থা রয়েছে, সেটাকে আমি মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করি। জনগণ এটার জন্য খুব দুর্ভোগ পোহাচ্ছে। পরিপূর্ণ মুক্তি লাভ করতে হলে জলাবদ্ধতা থেকে নতুন খাল খনন করতে হবে, ভরাট খালগুলো পুনর্খনন করতে হবে, নালা নর্দমা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে। স্লোগান ও করতালিতে মুখর চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি শিবিরও। নগরীর আমবাগান থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পোস্টার নিয়ে মিছিলে অংশ নেন শত শত নেতাকর্মী। চান ধানশীষে ভোট। এখানে সবচেয়ে বড় অভাব হচ্ছে সমন্বয়ের অভাব। সমন্বয়ের কারণে কিন্তু এই প্রজেক্টগুলো ফুলফিল হচ্ছে না। সমস্ত সেবা প্রদানকারী সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম ইনশাআল্লাহ আমরা উপহার দেব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার 19 লাখের বেশি। 27 জানুয়ারি ভোট গ্রহণ হবে ইভিএমে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পিকে হালদারের পিপলস লিজিং এর বিরুদ্ধে 4টি আর্থিক প্রতিষ্ঠানে 3,993 কোটি টাকা ভুয়া ঋণ দেওয়ার তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। এর বেশিরভাগ অর্থ লোপাট হলেও মঙ্গলবার ওই 4 আর্থিক প্রতিষ্ঠানের নামে থাকা 960 কোটি টাকা জব্দ করেছে দুদক। এসব প্রতিষ্ঠানের 11 জনকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনেও দুদকে হাজির হননি অভিযুক্তরা। পিপলস লিজিং এর 3600 কোটি টাকা লোপাটের ঘটনার তদন্তের মধ্যেই পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড থেকে কাগুজে 4 প্রতিষ্ঠানকে 3,993 কোটি টাকা ঋণ দেওয়ার প্রমাণ পেল দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে 2015 থেকে 19 সাল পর্যন্ত বিভিন্ন মাধ্যম দেখিয়ে নওশরুল ইসলামের ভুয়া প্রতিষ্ঠানের নামে জমা হয় 3,520 কোটি টাকা, যার মধ্যে 2,432 কোটি টাকাই তুলে নেয় প্রতিষ্ঠানটি। একইভাবে মমতাজ বেগমের ভুয়া প্রতিষ্ঠানের নামে 4 কোটি টাকা, বাসুদেব ব্যানার্জির কোম্পানির নামে 764 কোটি টাকা এবং পাপিয়া ব্যানার্জির নামে 5 কোটি 35 লাখ টাকা জমা হয় ঋণ হিসেবে, যার মধ্যে 960 কোটি টাকা ছাড়া বাকি অর্থই এরই মধ্যে তুলে নেয় প্রতিষ্ঠানগুলো। অনুসন্ধানে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নামে থাকা শিপিং ও এমটিবি মেরিনের নামের প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি বাড়ানোর উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়। পরে পুরো অর্থ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের নামের কোম্পানিতে সরিয়ে নেওয়া হলেও সমন্বয় দেখানো হয় পিপলস লিজিং এর লেনদেনের খাতায়। তবে অর্থ জব্দ করা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মঙ্গলবার নেচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশেরুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম দুদকে হাজির হওয়ার কথা থাকলেও ছিলেন অনুপস্থিত। অন্যদিকে জব্দ হওয়া 769 কোটি টাকার বিষয়ে বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছে 13 জানুয়ারি। সব মিলে 14 জানুয়ারি পর্যন্ত পিপলস লিজিং এর সিইও ও এমডি সহ আরও 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার, 57 তলা ভবনের সমান উচ্চতা। মসজিদের ছাদে রয়েছে দৃষ্টিনন্দন 201টি কারুকার্যময় গম্বুজ, তাই 201 গম্বুজ মসজিদ নামেই পরিচিত। 2013 সালের 13 জানুয়ারি টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঐতিহাসিক মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়।
নির্মাণ ব্যয় আনুমানিক 100 কোটি টাকা। 15 বিঘা জায়গার উপর এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 101 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। এগুলোর প্রত্যেকটির উচ্চতা 23 ফুট। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার। এগুলোর প্রত্যেকটির উচ্চতা 111 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 101 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। উচ্চতা 451 ফুট, যা একটি 57 তলা ভবনের সমান। দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরের দেয়ালে পবিত্র কোরআন শরীফের 30 পারা আয়াত 661টি থালায় পিতলে খচিত করে রাখা হয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল। মসজিদের প্রধান ফটকে মহান আল্লাহ পাকের 99টি নাম পিতল দিয়ে খচিত। মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভা বর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ধর্মীয় অনুভূতি থেকেই প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে বলে জানান। মৃত্যুর পর সাথে কোনো কিছু নিয়ে যাওয়া হয় না, এইটুকু অনুভব, এইটুকু উপলব্ধি আল্লাহ আমাকে দিয়েছে, যে কারণেই আমি আমার সমস্ত সম্পত্তি, আমার নিজের বলতে কোনো কিছু নেই। অত্যাধুনিক ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন। দক্ষিণ এশিয়ার মধ্যে মনে হলো যে এটা বৃহত্তর একটা মসজিদ নির্মাণ হয়েছে। 201 গম্বুজ মসজিদ অত্যন্ত সুন্দরভাবে এবং আকর্ষণীয় সাথে তৈরি করা হয়েছে। এইরকম জায়গায় একটা সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে 201 গম্বুজ, এই জন্য নিজের কাছে খুবই ভালো লাগছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা টিকার অ্যাপ তৈরিতে 90 কোটি টাকা খরচের অপপ্রচার বিনামূল্যে করে দিয়েছে আইসিটি। শিগগিরই হস্তান্তর, 9 মাসের মধ্যে দেশের শনাক্তের হার সর্বনিম্ন। এবং চট্টগ্রামে সিটি নির্বাচনে গুরুত্ব পাচ্ছে জলাবদ্ধতা নিরসন। দিনভর প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।